আজ 10ই ডিসেম্বর বুধবার। সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। অফিসেই আক্রান্ত বিএলআরও দপ্তরের কর্মী, কারণ জানতে তদন্তে পুলিশ। 11 জনের নাম রাম, কমিশনের অ্যাপে বদলে হয়েছে নরেন্দ্র। বীরভূমে বিভ্রান্তি, কাঠগড়ায় কমিশন। মসজিদ নির্মাণে হুমায়ুনের অ্যাকাউন্টে বিদেশি অর্থ, তলব স্টেট ব্যাংকের। জোর তরজা তৃণমূল বিজেপির। জেলে বসেই নিয়ন্ত্রণ শাহজাহানের, সরবেরিয়ার মণ্ডল পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি। ভুয়ো ভোটার থেকে বের করুন, সিইওকে নির্দেশ জ্ঞানেশ কুমারের। নির্বাচনী প্রধান বাছাইয়ে কেন প্রধান বিচারপতি বাদ, সংসদে 3 প্রশ্ন রাহুলের। ভোট চুরির অভিযোগ তুললেন আবারও। অফিসেই আক্রান্ত হলেন এক বিএলআরও কর্মী। তিনি যখন কাজ করছিলেন তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে পালিয়ে যান এক ব্যক্তি বলে অভিযোগ। আহত অবস্থায় ওর কর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। মেদিনীপুর বিএলআরও অফিসের এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। মেদিনীপুর শহরের কুইকোটা সংলগ্ন উদয়পল্লী এলাকায় বিএলআরও অফিসের এক তলায় কাজ করছিলেন আস্তু মল্লিক নামে এক অস্থায়ী কর্মী। তখনই আচমকা তার উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেদিনীপুরের বিএলআরও নিউটন রায় জানিয়েছেন, যিনি ওই কর্মীকে আক্রমণ করে পালিয়ে যান তিনি বহিরাগত। ওই ব্যক্তিকে চেনা বা ধরা যায়নি। কেউ কিছু বুঝে ওঠার আগেই হামলা করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। তবে কী কারণে এই হামলা হয় তা এখনও জানা যায়নি। এই হামলার পরে আতঙ্ক ছড়িয়েছে ওই অফিসের অন্য কর্মীদের মধ্যে। এই হামলার পরে তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের কেতোয়ালি থানার পুলিশ। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, আহত ওই কর্মীর বাড়ি মেদিনীপুরের হতিহলকা এলাকায়। হামলাকারীর বাড়িও ওই এলাকাতেই বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। জমি সংক্রান্ত কোনো কাজ নিয়ে ঝামেলা না ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা তাও খতিয়ে দেখছে পুলিশ। বীরভূমে অন্তত 11 জনের ভোটের অ্যাপে রাম থেকে নাম বদলে নরেন্দ্র হওয়া নিয়ে তীব্র বিতর্ক। ওই ভোটারদের দাবি, তারা নিজে থেকে নাম বদল করেননি। অভিযোগ উঠছে নির্বাচন কমিশন এই কাণ্ড করেছে। এটা নিছক যান্ত্রিক ত্রুটি না পরিকল্পিত পদক্ষেপ, তা নিয়ে বিভ্রান্তি ভোটারদের মধ্যে। বীরভূম জেলা প্রশাসনের আধিকারিক থেকে বিএলও সকলেই দিশেহারা। নাম পাল্টে যাওয়ার বিষয়টি প্রথম নজরে আসে রাজনগরের শঙ্করপুরের বছর 28-এর রাম টুডুর। পেশায় দিনমজুর রাম জানেনই না তার নাম নরেন্দ্র টুডু কি করে হলো, যেখানে এমনকি তিনি নিজে এনুমারেশন ফর্মে ভর্তি করেছেন রাম টুডু নামে। ওই বুথের বিএলও নবকুমার মণ্ডল বলেন, আমরা সত্যিই বিভ্রান্ত। আমাদের কাছে নির্বাচন কমিশন থেকে যে অ্যাপ দেওয়া হয়েছে তাতে নরেন্দ্র রয়েছে, কিন্তু আদতে তিনি রাম। তার আধার কার্ড এলাকায় পরিচিত রাম নামেই, সেভাবেই তাকে চিনি। পেশায় দিনমজুর দুবরাজপুরের রাম বাউরির ছেলে রাজেন বলেন, এখন কি বাবার নাম পাল্টাতে হবে, চিন্তায় আছি। ওই বুথের বিএলও রূপালী সাহা মণ্ডল জানান, ভিডিওকে জানাতে তিনি সব নথি নিয়ে হাজির হতে বলেছেন। আশা করছি সংশোধন হয়ে যাবে। চিনপাই পশ্চিমের বাসিন্দা 60 বছরের রাম বাগদি দীর্ঘদিন ধরে ওই নামেই ভোট দিয়েছেন। তার নামও বদল হয়েছে নরেন্দ্র। বিএলও জয়ন্ত ঘোষাল বলেন, প্রাথমিকভাবে আমরাও এটা দেখে ঠিক করতে পারিনি, কারণ দীর্ঘদিন ধরে যিনি রাম, এবারের কমিশনের অ্যাপে কি করে তিনি নরেন্দ্র হলেন। জেলা প্রশাসনের কাছে আপাতত রাজনগর এলাকায় রাম বাদ পড়ে নরেন্দ্র হওয়ার এমন 8টি এনুমারেশন ফর্ম হাতে এসেছে, দুবরাজপুরে 3টি। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে জালিয়াতি করাচ্ছে। ওরা ভেবেছিল ফাঁকা ময়দানে যা খুশি চালিয়ে যাবে। আমরা নজরদারি রাখায় ভুরি ভুরি ধরা পড়ছে। তাতে রামই কর আর নরেন্দ্রই কর, বাংলার জালিয়াতি করা যাবে না। বিভিন্ন দেশ থেকে তার মসজিদ ট্রাস্টের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ঢুকতে শুরু করায় আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরকে তলব করল স্টেট ব্যাংক। টানা 3 দিন ধরে হুমায়ুনের দান বাক্সে পড়া টাকা মেশিনে গোনা চলছে। এদিন জমা পড়া টাকার পরিমাণ 3.5 কোটি ছাড়িয়েছে। এদিনও প্রচুর বিদেশি মুদ্রা তার অ্যাকাউন্টে ঢুকেছে। একই সঙ্গে জনৈক হায়দ্রাবাদী শিল্পপতি নাকি তাকে 8 জন দেহরক্ষী পাঠিয়েছেন, এমনই দাবি হুমায়ুনের। বিদেশি মুদ্রা প্রাপ্তির সত্যতা স্বীকার করে মঙ্গলবার কলকাতায় হুমায়ুন বলেন, কাতার, সৌদি আরব, বাংলাদেশ থেকেও মসজিদ নির্মাণে প্রচুর বিদেশি অর্থ আসছে, যা স্টেট ব্যাংকের চলতি অনুমোদিত আইন ও লিমিট অতিক্রম করে গিয়েছে। ব্যাংক খবর পাঠিয়েছিল, প্রয়োজনীয় চিঠিও পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে হুমায়ুনের তহবিলে বিদেশি অর্থ আসা নিয়ে বিজেপি ও কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মধ্যে জোর তরজা শুরু হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিদেশি অর্থ আসা নিয়ে কদর্য মন্তব্য করছেন বলে পাল্টা অভিযোগ। দুজনেই তদন্ত চেয়েছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, বিদেশি অর্থ আসা নিয়ে যদি কোনো নির্দিষ্ট অনিয়মের তথ্য ও প্রমাণ বিজেপির দুই সাংসদ সুকান্ত শ্রমিকদের হাতে থাকে তবে তারা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে জমা দিন। এজেন্সি তদন্ত করে দেখবে, তা না করে কেন অকারণে হুমায়ুনের বিরুদ্ধে কাদা ছুটছেন, অপমানজনক মন্তব্য করছেন। এরপরই কুণালের দাবি, হুমায়ুন কবিরের মসজিদ তৈরি করা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ব্যক্তি হিসেবে যে কেউ মন্দির, মসজিদ, গির্জা নির্মাণ করতেই পারেন, তবে আমরা হুমায়ুনের রাজনৈতিক দ্বিচারিতার বিরোধী। 2019 সালে উনি যখন 1992 সালের বাবরি ভেঙে রাম মন্দির করা বিজেপির হয়ে লোকসভায় প্রার্থী হয়েছিলেন, তখন কেন বাবরি মসজিদের কথা মনে পড়েনি? এখন 2026 সালে বিধানসভা ভোটের মুখে কেন হঠাৎ সেই বাবরির কথা মনে পড়ল? এই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তৃণমূলের। সন্দেশখালীর রাজনীতি ফের সরগরম। জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ছায়া এখনো ঘুরপাক খাচ্ছে নদীঘেরা সরবেরিয়া অঞ্চলে। অভিযোগ, কারাগারের 4 দেওয়ালের মধ্যে থেকেই নাকি চলছে তার নির্দেশ, আর সেই নির্দেশ মেনে অনুগামীরা হুমকি দিচ্ছেন সাধারণ মানুষকে। অভিযোগের নিশানায় এবার শাহজাহানের ঘনিষ্ঠ মুসলিম শেখ। অভিযোগের সূত্রপাত সরবেরিয়া মোড়ের জমিকে ঘিরে। বহুদিন ধরেই দাবি করে আসছে মণ্ডল পরিবার, শাহজাহান মার্কেট যে জায়গায় গড়ে উঠেছে সেই জমির মালিক তারা। সেই দাবি জানিয়ে সরকার দপ্তর থেকে শুরু করে সিবিআই পর্যন্ত দরজায় কড়া নাড়েন তারা। আদালতও তাদের পক্ষেই রায় দেয়, কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করেই চলছে বাজারের দাপট। মণ্ডল পরিবারের অভিযোগ আরও গুরুতর। 2024 সালে এক স্থানীয়ের মোবাইলে জেল থেকে ফোন করেই নাকি সরাসরি তাদের হুমকি দেন শাহজাহান, প্রাণনাশের ভয় দেখানো হয়। সেই অভিযোগে সিবিআই তদন্তও চলছে। পরিবারের দাবি, সম্প্রতি 2রা আগস্ট একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ফের গন্ডগোল বাঁধে। নেজার থানায় অভিযোগ করার পর থেকেই পরিস্থিতি আরও ঘোলা হয়ে ওঠে। নির্মল মণ্ডলের অভিযোগ, মুসলিম এবং তার দলবল আমাদের ধরে ধরে হুমকি দিচ্ছে। সরবেরিয়ায় আগুন জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। যে কোনো সময় বড়সড় হামলা হতে পারে, আতঙ্কের দিন কাটছে পরিবারের। যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন মুসলিম। তার দাবি, আমার সঙ্গে শেখ শাহজাহানের কোনো যোগাযোগ নেই, পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। গত 2 বছরে মণ্ডল পরিবারের কাউকে চোখেও দেখিনি। তার পাল্টা দাবি, সরবেরিয়া ও শাহজাহান মার্কেটে সিসিটিভি ফুটেজই প্রমাণ করবে আসল সত্য। আর মাত্র 2 দিন পরেই এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা শেষ হচ্ছে। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এই অবস্থায় মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে ফেললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধু বাংলার সিইও নন, দেশের 12টি রাজ্যের এসআইআর চলছে, সেই সমস্ত রাজ্যের সিইওদের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা ধরে কথা বলেন তিনি। কমিশন সূত্রে খবর, এই বৈঠকে প্রায় 1.5 মাস ধরে এসআইআর পর্বে কি সমস্যা হয়েছে, কোথায় কোথায় সমস্যা হয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছেন জ্ঞানেশ কুমার। পাশাপাশি সিইওদের থেকে কোথায় কত আনকালেক্টেবল ফর্ম, মৃত ভোটার, স্থানান্তরিত, নিখোঁজ সেটাও জানতে চাওয়া হয়েছে। এখানে বলে রাখা দরকার, নির্বাচন কমিশনও নিজেদের তরফে এই সন্দেহজনক ভোটার শনাক্ত করার কাজ চালাচ্ছে। কিন্তু ঘটনা হলো, তাদের কাছে যে পরিসংখ্যান আছে তার তুলনায় বাংলার পরিসংখ্যান অনেক আলাদা। কমিশনের আশঙ্কা, এ রাজ্যে সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও 3 গুণ বেশি হতে পারে। মঙ্গলবারের এই বৈঠকে সে ব্যাপারেও সিইওদের সঙ্গে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি আপত্তি থেকে গণনা, নোটিশ নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ, এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে আরও 5 জন পর্যবেক্ষককে বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা বুধবার সকাল সকাল রাজ্যে চলে আসছেন। এখনো অবধি যা খবর, ওই 5 পর্যবেক্ষক আসার পরপরই সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। তার আগে সোমবার অর্থাৎ আজ রাত 9টা নাগাদ সিইও এবং ডিইওদের সঙ্গে বৈঠকে বসবেন। মনে করা হচ্ছে ওই পর্যবেক্ষকদের ব্রিফ বা সামগ্রিক তথ্য দেওয়ার জন্যই এই বৈঠকের তোড়জোড়। নির্বাচনী সংশোধন প্রক্রিয়া নিয়ে লোকসভার আলোচনায় যোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রের সামনে 3টি প্রশ্ন তুলে নির্বাচনী সংস্কারের কথা বলেন রাহুল। তার প্রশ্ন, কেন মোদী সরকার মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারের নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতি সিজেআইকে বাদ দিল। এসআইআর এবং নির্বাচনী সংস্কার নিয়ে রাহুলের ভাষণে উঠে এসেছে নির্বাচন কমিশনের ভূমিকা। সেই সঙ্গে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারের নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রের নীতি নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তার প্রশ্ন, কেন সিজেআইকে নির্বাচন প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো, আমরা কি তাকে বিশ্বাস করি না?
নয়া আইন অনুযায়ী দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন মন্ত্রী। কমিটির বৈঠক ডাকবেন প্রধানমন্ত্রী। কমিটির বৈঠকে গৃহীত নাম যাবে রাষ্ট্রপতির কাছে। তিনিই মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন। সেই আইন নিয়ে প্রথম থেকেই সরব কংগ্রেস। রাহুলের দাবি, কমিটিতে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রয়েছেন তিনি। বাকি দুই সদস্য প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই কমিটিতে তিনি একা বিরোধী পক্ষের, ফলে তার মতের গুরুত্ব থাকে না। রাহুলের দ্বিতীয় প্রশ্ন মোদী জমানায় আনা এক আইনকে কেন্দ্র করে। কংগ্রেস নেতা সেই আইনের কথা উল্লেখ করে বলেন, কোনো নির্বাচন কমিশনারকে তাদের সরকারি ক্ষমতা বলে গৃহীত পদক্ষেপের জন্য কেন শাস্তি দেওয়া যাবে না। 2023 সালের ওই আইনের 16 নম্বর ধারায় নির্বাচন কমিশনারদের নেওয়া সিদ্ধান্তকে সুরক্ষা দেওয়া হয়েছে। রাহুলের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার বিভিন্ন নির্বাচনের দিনক্ষণ প্রধানমন্ত্রীর সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক করছেন। কেন এমন করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। তিনি এও জানান, ভোটার জালিয়াতির অভিযোগ নিয়ে তার উদ্বেগে কমিশন কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তার কথায়, কমিশন আমার প্রশ্নের কোথাও কোনো উত্তর দেয়নি। এছাড়াও ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ নিয়ে আইনের কথাও উল্লেখ করেন রাহুল।